নিতুর মাহবুব ভাই লিখেছেন ত্রিধা আনিকা, পর্ব 11। আমি পাঠে আছি তাহসিন ইয়াসমিন। আমাকে বলা যাবে না? না চাচা, এটা খুবই ব্যক্তিগত, কাউকে বলা যাবে না। বড় চাচা বসা থেকে উঠে দাঁড়ালেন, কিন্তু নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মনে হয় আমি তোমার খুব ব্যক্তিগত সমস্যাটি বুঝতে পারছি। যেটাকে তোমার কাছে সমস্যা মনে হচ্ছে আদেও সেটা কোনো সমস্যা না, এক ধরনের মেন্টাল ইলিউশন। তোমার মন বিচ্ছিন্নভাবে চিন্তা করছে, এর রিফ্লেকশন তোমার আচার আচরণের প্রকাশ পাচ্ছে। তোমাকে গুছিয়ে চিন্তা করতে হবে, বুঝতে পারছো? জি চাচা। এই যে এখন তুমি না বুঝেও বলছো বুঝতে পারছো, তাই না? নিতু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। যে সমস্যার কারণে এমন করছো সেটা কি সমস্যা সমাধানের চেষ্টা করছো? জি। এটা এমন এক সমস্যা যেটা কোনোদিন সমাপ্ত হবে না। তাহলে সেটা ডিলিট করে ছেড়ে দিচ্ছ না কেন? ছেড়ে দিচ্ছি চাচা, ভেরি রিসেন্ট সব ডিলিট করে দেব। আমার তো মনে হচ্ছে তুমি অন্য সব ডিলিট করে শুধু সমস্যা নিয়ে পড়ে আছো। নিতু জবাব না দিয়ে আরও মন খারাপ করে বলল, বড় চাচার কথাই ঠিক। যত চেষ্টায় সে মাহবুব ভাইকে ক্রস করবার জন্য করছে, এই চেষ্টা যদি সে পড়াশোনায় করতো তাহলে এতদিনে হার্ভার্ডের প্রফেসর হয়ে যেত। লিসেন নিতু, বাড়িতে একটা অকেশন, অনেক গেস্ট এসেছে, আমরা হোস্ট, অথচ তোমার মধ্যে হোস্টিং এর কোনো চিন্তাই নেই। তুমি অমনোযোগী হয়ে হাঁটছ, এক একজনের জুতো পায়ে দিচ্ছ। নিতু নিজের জুতোর দিকে তাকালো, সে বড় খালুর জুতো পরে আছে। তুমি যে কাল একটা গুরুতর অপরাধ করেছো সেটা কি জানো? জি না চাচা। মাহবুব তোমার কাছে চা চেয়েছিল, তুমি তাকে চা দাওনি এবং বলেছ সে যাতে এই বাড়িতে আর কখনো চা না চায়। এর মানে কি? সে তোমার সিনিয়র ভাই, তোমার জন্য কত কষ্ট করে এক ভ্যান কলার কাঁদি নিয়ে এলো, আর তুমি তার কথা শুনবে না? জি না, মানে মাহবুবের মা শাহিদা বুবু আমার অতি প্রিয় বোন, আমাদের বড় ফুপুর একমাত্র মেয়ে। মা মারা যাওয়ার পর বুবু আমাদের বাসায় চলে আসেন। আমি ওনার 2 বছরের পিটাপিটি ছিলাম। সেই বয়সে তিনি আমাদের রান্না বান্না করে খাওয়াতেন। আমি এবং তোমার বাবা তার যত্নেই বড় হয়েছি এই বাড়ি থেকেই। ওনার বিয়ে হয়, অথচ তার ছেলে আজ আমাদের বাড়িতে এসে চা পায় না। ড্রয়িং রুমে দামি ব্লেজার রেখে এলো, সেই ব্লেজার কেউ চুরি করে নিল। নতুন কেস, অথচ এখন সেটাও পাওয়া যাচ্ছে না। সকালে বুয়ার ডালের হাঁড়িতে মাহবুবের মাথার হ্যাট পেল, সানগ্লাস পাওয়া গেল ময়লার বালতিতে। ঋতু মনে মনে দোয়া ইউনুস পড়তে আরম্ভ করলো। আরেকটা খারাপ খবর হলো, মাহবুবের কেস শেষ অবধি পাওয়া গেল তোমার বড় চাচির আলমারিতে। তুমি জানো তোমার বড় চাচি শুদ্ধ সূচিবায়ু আছে। তিনি তার আলমারিতে আমার জামা কাপড়ই রাখা পছন্দ করেন না। তিনি কেন মাহবুবের জুতো আলমারিতে রাখবেন? হোয়াই? তার উদ্দেশ্য কি? কেটস দিয়ে তিনি কি করবেন? এই জুতোর কথা এখন বলাও তো মুশকিল। বিয়ে বাড়িতে এসে মানুষের জামা কাপড় চুরি হয়ে যাচ্ছে, এসবের কারণ কি? এসব কে করছে? নিতু দৃঢ় কণ্ঠে বলল, চাচা আপনি কি আমাকে সন্দেহ করছেন? তোমাকে কেন সন্দেহ করব? তাহলে এসব কথা আপনি আমাকে বলছেন কেন? নিতু কেঁদে ফেলার মতো ভান করল। শোনো নিতু, এই বাড়িতে আমি মনে করি তুমি সবচেয়ে ইন্টেলিজেন্ট, সব থেকে সূক্ষ্ম ব্যাপারগুলো তুমিই ধরতে পারো। বাকিরা যা বুঝতে পারে না সেটা তুমি সবার আগে বুঝে যাও। তাই এখন থেকে তোমার দায়িত্ব হলো এসব কে করছে খুঁজে বের করা। মাহবুবটা মাত্র এলো, একদিনে যদি তার এত জিনিস খোয়া যায় তাহলে আমরা ধারণা নিয়ে পর্যন্ত আস্তে আস্তে তার সব জিনিসই হারিয়ে যাবে। সুতরাং তোমার এখন থেকে দায়িত্ব হলো বিয়ের গেস্টদের জিনিসপত্রের খেয়াল রাখা। আমি একা সবার জিনিস খেয়াল রাখবো কি করে? মানে এত লোকজন, সবার লাগেজ, সুটকেস। দরকার হলে তোমরা 2-4 জন মিলে একটা টিম তৈরি করো, গার্লস গাইড যেভাবে করো সেরকম। বেড়াতে এসে নতুন সিকিউরিটি না পেলে বাড়ির কত জানো? যাও। নিতু বুকে ফু দিয়ে বড় চাচার ঘর থেকে বেরিয়ে এলো। চোখের ঘুম তার কেটে গেছে। এত খবর বড় চাচার কানে গেল কি করে?
নিশ্চয় শয়তানটা বলেছে। নাস্তায় বসে রুটির দিকে তাকিয়ে নিতু মনে হলো এই নাস্তার কোনো মানেই নেই। নাস্তার কেন, জীবনেরই তো কোনো মানে নেই। একজন মানুষকে ভালোবেসে সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আর আজ কিনা সে জুতো চোর। কাওয়ালি, আর সেই মানুষটা মাতাল হয়ে কি বলে, আই ওয়ান্ট টু ম্যারি হার। এই হারটা নিশ্চয়ই বিমান ভিক্ষাওয়ালি। নিতু তো একটা সাদামাটা বিয়ে চেয়েছিল, সেই কবে থেকে মানুষটাকে তার পছন্দ। তারপর থেকে রাগ, অভিমান, জেদ বদল সব কার জন্য? এই আদর মাহবুব ভাইয়ের জন্য। আর তিনি আজ তো নিতু ওনাকে ভুল করা থেকেও বাঁচিয়ে দিল। মাহবুব ভাই পৃথিবীতে এলো কেন? উফ, নিতুর ভাবনার ছেদ পড়ল। মাহবুব ভাই নাস্তা করতে নেমেছে, তাকে নিয়ে এসেছে তার দুই বান্ধবী নেকার চূড়ান্ত, বিশ্ব নেকুয়েন্ট। নেকুশিটা মাহবুব ভাইকে ধরে চেয়ারে বসিয়ে দিল। উলখানো দরদের স্বরে বলল, মাহবুব বস, তুই কিছু নিস না, আমি খাইয়ে দেব। রূপা, তুই মাহবুবের কফিটা নিয়ে আয়। ইস, মুখটা কিরকম ফুলে গেছে। উফ, নিতু মনে মনে বলল, সিনাল ঢং মাইয়ার ঢং। মাহবুব ভাই বলল, কড়া করে আনিস, মাথা যন্ত্রণা বাড়ছেই। মাহবুব ভাইয়ের মুখ চোখো ফোলা। মদ খেয়ে বিশ্ব উদ্ধার করা হয়েছে, এখন বান্ধবীদের গায়ে নাস্তা করা হয়, তাদের বুকে হেলে দুলে ঘষা খাওয়া। কেন, নিতু কি বুক নেই? তা কি নরম না? ঘষা খাওয়া যায় না? ছি, শুধু মদ খেয়েই হুঁশ হারালে নিতুর বুকে ভালো লাগে, তাই না? এখনই নিতুর পেন্টিতে হাত যায়। মাতাল হলেই যুদ্ধ করতে নিতুকে চায়, আর হুঁশে থাকলে সব ফুরুষ। নিতু একসাথে অর্ধেকটা রুটি একবারে মুখে ঢুকিয়ে দুগাল ফুলিয়ে চাবাতে থাকলো। এই পৃথিবীর সবাইকে সে চিবিয়ে খেয়ে ফেলবে, সব কিছু চিবিয়ে ফেলবে, সাই সাই করে চেবাবে। তোরা ব্যস্ত হচ্ছিস কেন টিনা? নিতু আছে তো, ও সব নিয়ে আসবে। নিতু, যা আমাদের নাস্তা নিয়ে আয়। নিতু চেয়ারে আরো শক্ত হয়ে বসলো। সে কিছুতেই নাস্তা আনতে যাবে না। কাল রাতে বমি পরিষ্কার করলো কে? প্যান্ট বদলে দিল কে? তারপর মাথায় হাত বুলিয়ে 6টা চুমু খেলো কে? এই যে মাহবুব ভাইয়ের গলার ডান পাশে লাল তিল, এটাতে গাল ছুঁয়ে আদর করলো কে? বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরছিল কে? নিতু। আর এখন দুই বান্ধবীর মাঝখানে বসে নাস্তা করা। নিতুকে ওয়েটার পেয়েছে? ফাজিলের বাচ্চা, বদমাইশ, তুই কি আজ সারাদিন বসে বসে নাস্তাই করবি নাকি? গিনেস বুক অফ রেকর্ডে লং টাইম নাস্তা করার কোনো রেকর্ড তৈরি করবি? নিতুর ভদ্রতার হাসি হাসল। আমিও আজ একটু দেরি করে উঠলাম মাহবুব ভাই, মাত্র বসেছি নাস্তায়, খাওয়া তো শুরুই করলাম না। কেন দেরি করে উঠবি কেন? রাতে ঘুমাসনি? মেয়ে মানুষ হবে ভোরের পাখালির মতো, তারা উঠে কিচিরমিচির করবে, সেই শব্দে বাড়ির পুরুষ জাতের ঘুম ভাঙবে। বাহ, জানতাম না তো। এখন থেকে উঠবো মাহবুব ভাই, উঠে কিচিরমিচির করব। এখন থেকে উঠবি মানে? আজ উঠলি না কেন? নিতু মনে মনে বলল, শালা উটের বাচ্চা, তোর জন্যই তো ঘুমাতে পারিনি। উঠবো কি করে? কিন্তু মুখে বলল, আপনার কি শরীর খারাপ মাহবুব ভাই? ফাজলামো করছিস? দেখতে পাচ্ছিস না টিনা আর রূপা আমায় কেমন ধরে ধরে নাস্তায় বসিয়েছে? নাকটা বোধহয় ফেটেই গেছে রে। মাহবুব ভাই নাকে হাত দিয়ে আবার কোকিয়ে উঠল। ওরে বাপরে বাপ, নাকের লাগলো যে কিভাবে? টিনা বলল, কেউ তোকে মেরেছে নাকি? বা কোথাও বাড়িটারি খেয়েছিলি? কে জানে, সকালে উঠে দেখি নাক দিয়ে নিঃশ্বাস নিলেও ব্যথা পাচ্ছি, আর এখন মাথার ব্যথায় আমার তো মনে হচ্ছে মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। রূপা কফিটা টেবিলে রেখে মাহবুব ভাইয়ের মাথায় হাত বুলালো। স্পেসিফিক সাইডে ব্যথা নাকি পুরো মাথা জুড়ে? পুরো মাথায়, মনে হচ্ছে হাতুড়ি পেটা হচ্ছে। তাহলে দাঁড়া, খানিকক্ষণ চুল টেনে দিই তোর। খারাপ জাতীয় কিছু মেসেজ পারলে ভালো হতো। নিতু, ঘরে কি ব্যথার মলম আছে? রূপা মাহবুব ভাইয়ের মাথায় হাত রাখতেই নিতু আকাশ ফাটিয়ে চিৎকার করলো। রূপা থতমত খেয়ে হাত সরিয়ে নিল। টিনা চমকিত হয়ে নিতুর দিকে তাকালো।
বুয়া কাছে আসতেই নিতু নরম স্বরে বলল, মাহবুব ভাই নাস্তা দিন বুয়া, ওনাদের কত দেরি হয়ে গেল, এত বেলা পর্যন্ত না খেলে তো চলবে না। আশ্চর্য, আপনি মাথায় হ্যাট পরে আছেন কেন? মাহবুব ভাই দিল। কই রে, কইল ছাদের টবে পানি দেওয়ার সময় মাথায় দিতে। প্রেশারের মানুষ, মাথায় রোদ লাগলে সমস্যা। এখন তো নাস্তা দিতে পারবো না, ছাদের গাছে পানি দিতে যাই। আপনি তো বিকেলে পানি দেন। আগে দিতাম, এখন থাইকা সকালে দিব। মাথায় দিয়া সকালেই দিব, রোদের চিন্তা নাই। বুয়া চলে যেতেই রূপা বিস্মিত কণ্ঠে বলল, হ্যাটটা তুই দিয়ে দিলি বুয়াকে? ওটা পরে তোকে দস্যু বনহুরের মতো লাগতো রে মাহবুব। মাহবুব ভাই হাসি মুখে বলল, বুয়া আমার ৭৫০০ টাকার সানগ্লাস খুঁজে দিয়েছে, এজন্য এটা তার বকশিস। নিতু, তুই কি তোর বাৎসরিক ভোজন শেষ করে যাবি? কাউকে ডাকবি? ডাকতে হলো না, মা চলে এসেছে নাস্তা নিয়ে। নিতু নিজের নাস্তার প্লেটে পানি ঢেলে উঠে চলে গেল। এই জীবনে সে আর কোনোদিন নাস্তা করবে না। নাস্তাবিহীন জীবন হবে তার। রুবা আপার হলুদের দিন সন্ধ্যায় মাহবুব ভাই নিতুকে ডেকে পাঠালেন। প্রথম খবরে নিতু গেল না। দ্বিতীয়বারে পলাশ এসে বলল, দৌড়ে যা নিতু, মনে হয় তোকে মারবে টারবে। মারবে কেন? খুব রেগে বলল, পিটিয়ে ছাল তুলে নেবে। আমি কি করলাম? উনি তো ইচ্ছে স্বাধীনই চলছে। জানি না, শুধু বলছে তোর সময় এবার শেষ। নিতু ঘাবড়ানো ভাবে গিয়ে মাহবুব ভাইয়ের দরজায় হাজির হলো। ডেকেছিলেন? কিছু হয়েছে? ব্লেজার কোথায় রেখেছিস? আমি দেখিনি। দেখিসনি মানে? তোকে রাখতে বলেছিলাম, আমি রাখিনি। রাখিসনি মানে? তাহলে কে নেবে? আমি তো নিইনি। নিইনি আবার কি? এক্ষুনি আমার ব্লেজার বের করে দিবি। ওর পকেটে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা ছিল। কি জিনিস? তোকে বলবো কেন ফাজিল? মাহবুব ভাই নিতুর হাতের কবজি ধরলেন। আমার ব্লেজার কই? নিতু কাট কাট গলায় বলল, পুড়িয়ে ফেলেছি। মানে? আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছি। হাত ছাড়ুন। মাহবুবের মুখ হা হয়ে গেল। নিতুর দিকে তাকিয়ে আছে। কেন? রাগ হচ্ছিল তাই, ইচ্ছে করেই। তোর ইচ্ছে করলো তাই তুই পুড়িয়ে ফেলবি? আমার তো আরো অনেক কিছু ইচ্ছে করে। মাহবুব ভাই দু হাত নিতুর গলা চেপে ধরল। বল বল, আর কি ইচ্ছে করে তোর? নিতু মাহবুব ভাইয়ের চোখে চোখ রেখে বলল, আমাকেও পুড়িয়ে ফেলতে ইচ্ছে করে। মাহবুব ভাই নিতুর দিকে কিছুক্ষণ অবিশ্বাসী চোখে তাকিয়ে থাকে, বললেন, এই এতটুকুই তুই? এর মধ্যে এত রাগ কোথায় থাকে? মোটেও এতটুকু না। 5453 কেজি, ডিএটের শিক্ষার্থী। ব্লেজারের পকেটে আমার বউয়ের লেখা চিঠি ছিল। মন জ্বলছে আমার চিঠির জন্য। এত বড় ক্ষতি করতে পারলি? আমি আপনার বউকেও পুড়িয়ে মারব। আমার ইচ্ছে হলো আপনার জীবনে পোড়া পোড়া করে দেওয়ার। ধ্বংস করে ফেলবো আমি সব। মাহবুব ভাই নিতুকে ছেড়ে দিল। নিতু বিড়বিড় করে বলল, ফ্রম টুডে এন্ড নাও আপনার সাথে আমার কথা বলা বন্ধ, আজীবনের জন্য। আজকের পর থেকে আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনবেন না। এনাফ ইজ এনাফ। কোথায় পুড়িয়েছিস? নিতু জবাব না দিয়ে চলে এলো। নিতু, বল কোথায় ফেলেছিস? নিতু, বলে যা। বলছি তো, খুব খারাপ হবে। আংটির বাক্স ছিল পকেটে, পেয়েছিস? উফ, আমার বিয়ের আংটি। নিতু একদম ফিরে তাকালো না। এই পৃথিবীতে তো নিতুর একার প্রেম হয়নি, রুবা আপারও তো প্রেম হয়েছিল। কই, রুবা আপা তো এমন কষ্ট নেই। বিয়ে টিয়ে করতে দিব্যি সেজেগুজে রেডি। আহা, হলুদের সময় মাহবুব ভাইকে দেখা গেল তিনি অহেতুক বিভিন্ন বিষয়ে রাগ করছেন, একে ওকে ধমকাচ্ছেন। দুটো প্লেট ভাঙলেন, 6টার মতো গ্লাস ভাঙলেন, মিষ্টির প্লেট উল্টে ফেলে দিল। দুবার তো বড় চাচিকে ধমক দিল। নিতু একবার সামনে পড়লেই তিনি বিকট মুখ করে বলল, কাজ কি? ব্লু রঙের ব্রা পরে সেটা উপর হয়ে সবাইকে দেখানো? বুকের খাজে ফোঁটা ঘাম জমলো, সেটা সবাইকে গুনতে দেওয়া? জিনিস কতটা বড় হচ্ছে, কিভাবে বড় হচ্ছে, এটা কি তোর কাছে ফার্ম ম্যাগাজিন জানতে চাইছে? নিতু চোখ রাঙিয়ে বলল, উপর কখন হলাম? কখন হলি মানে? সারাক্ষণ তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকেই থাকছিস, বেয়াক্কেল।
সবাই যেখানে শাড়ি পরেছে তুই সেখানে কি পরেছিস? স্লিভলেস টপ। কেন রে, তোর আর্মপিটে কি হিরে বসানো? প্লাটিনামের চাষ হয়? সবাইকে দেখাচ্ছিস তোর ড্রেসিং এত বাজে। নিতু মাহবুব ভাইয়ের সামনে 2 হাত ইচ্ছে মতো উঁচু করে নাড়ালেন। আড়মোড়া ভাঙল, কলার উপরে করল। আমি তো আপনাকে বলেছি কথা বলা বন্ধ, আমাদের একেবারে বন্ধ। কথা বলছি কই, একটা বাজে জিনিসকে বাজে বলছি, ব্যাস। তোর সাথে কথা কে বলতে চায়? এই পৃথিবীতে সব আগ্নেয়গিরি তোর নাইট্রাগিরির কাছেই ফেল। এরপরেও কথা? মাহবুব ভাই বুক বাঁকালেন। কি গিরি বললেন? কেন রে, এই গিরিটা এত পছন্দ হয়েছে তোর? এই গিরিটার আরেকটা নাম আছে, বলবো? সহ্য করতে পারবি তো? মাহবুব ভাই নিতুর দিকে মুখ এগিয়ে বললেন, কানে কানে বলবো। দেখি কান বাড়া। নিতু হেসে বলল, এখানে কেন বলবেন? একটু আমার সাথে আসুন তো প্লিজ। তোর সাথে যাব কেন? নিরিবিলিতে নিয়ে আরামে বলবেন। মাহবুব ভাইকে বিস্মিত করে দিয়ে মাহবুব ভাইয়ের হাতটা ধরে টেনে নিজের সাথে নিয়ে এলো বারান্দার একদম শেষ মাথায়। লম্বা করে ঝোলানো তারে নানা রঙের আলো জ্বলছে। তুলা নেভাই জায়গায় একটু পর পর লাল নীল হচ্ছে। সামনে মাহবুব ভাইয়ের মুখটা সে আলোর সাথে সাথে বদলাচ্ছে। অন্ধকারে নিয়ে এসেছিস কেন? আজব, আমি খুব বাজে। আমি সবাইকে সব দেখাই, ইচ্ছে করেই দেখাই। এরপর থেকে আমার ইচ্ছে করলেই আমি নগ্ন হয়ে হাঁটবো, সব দেখাবো সবাইকে। আপনি তো ভালো, আপনি কিছু না দেখলেই হয়। এবার বলুন গিরিটা কি? ওয়েট, আমি আগে সবটা খুলে নেই। আবছা অন্ধকারে নিতু নিজের উপরের অংশটা খুলে ফেলল এবং মাহবুব ভাইকে আরও চমকে দিয়ে ব্রায়ের ফিতা দুটো দুদিকে নামিয়ে দিল। পেছনে হাত দিয়ে ব্রার হুকটা ছাড়লো। কি করছিস? কি জামা খুলছিস কেন? তো মাহবুব ভাইয়ের খুব সামনে এসে দাঁড়ালো, স্থির দৃষ্টিতে চোখ রাখলো, বলল, নাইট্রাগিরি করছি মাহবুব ভাই, মন ভরে নাইট্রাগিরি দেখে নিন। Now I am presenting a special episode of Naitagiri from you. টের বোতাম খুলতে যেতেই মাহবুব ভাই নিতুর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন। নিতুর সাথে সাথে চর ফিরিয়ে দিল, একটা নয় 10-12টা। আমার এই পাঠ গল্পটি সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন।